এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। অভিন্ন প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ। এবার ফর্ম পূরণ করেনি প্রায় 5.5 লাখ। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো 350 টাকা, নতুন দর 1528। বিদ্যুতের ব্যবহার একই থাকলেও 2-3 গুণ বাড়তি বিল, আর্থিক ক্ষতিতে গ্রাহক। জাতীয় কবির হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টির প্রধান অনুপ্রেরণা। নজরুল বর্ষ উদ্বোধন করে প্রধানমন্ত্রী সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান। যে কোনো দেশের হস্তক্ষেপ দিয়ে বাংলাদেশ আপত্তি জানালে পাশে থাকবে চীন। ব্রিফিংয়ে রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সফরে উন্নতি হয়েছে কৌশলগত সম্পর্কের। এবং শীর্ষ 16 নিশ্চিতের মিশনে রাতে স্পেনের সামনে অস্ট্রিয়া চ্যালেঞ্জ। রোনালদো মদ্রিচ লড়াইয়ের অপেক্ষা। উত্তাপ ছড়াচ্ছে পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচ। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। অভিন্ন প্রশ্নপত্রে শুরু হলো উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা। প্রথম দিনে হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সব বোর্ডে একই প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। মোবাইল বা ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ ঠেকাতে ছিল বাড়তি কড়াকড়ি। সিসিটিভি দিয়ে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করেছে মন্ত্রণালয়। কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। একটি পরীক্ষা হাজারো স্বপ্ন। উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার সব বোর্ডে একই প্রশ্নপত্রে চলছে পরীক্ষা। বৃহস্পতিবার প্রথম দিনে নির্ধারিত সময়েই শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। নতুন ব্যবস্থাপনার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। আর কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। সিকিউরিটি আছে, সিকিউরিটি ব্যবস্থা খুব ভালোই করছেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমাদের ব্যবস্থাপনাটা খুব ভালো, খুব খুশি হয়েছি আমি দেখে। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে খুব শৃঙ্খলা করে নিয়ে স্টুডেন্ট ঢোকাচ্ছেন এবং কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর। প্রশ্ন এমসিকিউটা হার্ড ছিল, বাট সিকিউ মোটামুটি কমন আসছে আর কি। এমসিকিউ ভালো হয়েছে, বাট সিকিউটা একটু টাফ হয়েছে। পরীক্ষা তো হার্ডও আসে নাই আর তো কঠিনও আসে নাই। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এমসিকিউটা একটু বেশি হার্ড হয়ে গেছে। একেবারে ইজি হয় নাই কোশ্চেন, মোটামুটি স্ট্যান্ডার্ড হার্ডই হয়েছে। মোবাইল ফোন ও অনুমোদিত ডিভাইস নিয়ে প্রবেশপথে ছিল কড়াকড়ি। নতুন সংযোজন হয়েছে পুলিশের বডি ওন ক্যামেরা। আমাদের প্রস্তুতিটা অনেক বড় আলহামদুলিল্লাহ। পুলিশ প্রশাসন, মাঠ প্রশাসন, শিক্ষা প্রশাসন এবং ইভেন অভিভাবকরা আমাদেরকে সার্বিক সহায়তা করতেছে। পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নকল এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলো সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয়। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা পরীক্ষায় কোনো আনফেয়ার মিস করে না। এবছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। 15 আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক। একরাশ স্বপ্ন বুকে নিয়ে একঝাঁক শিক্ষার্থী অংশ নিল 2026 সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায়। বিশাল এ কর্মযজ্ঞ সফল করতে প্রস্তুত প্রশাসন। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, এবারের পরীক্ষা কার্যক্রম চলবে সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবেই শেষ হবে সবগুলো পরীক্ষা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এবার এইচএসসি পরীক্ষার আগে ঝরে পড়েছে প্রায় 5.5 লাখ শিক্ষার্থী। রেজিস্ট্রেশন করলেও ফর্ম পূরণ করেনি প্রায় 44%। শিক্ষা পদ্ধতির প্রতি অনীহা আর আর্থসামাজিক চ্যালেঞ্জে প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞ। অসম শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে ঝরে পড়া ঠেকাতে সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রসন্ন শেষের রিপোর্ট। দেশ জুড়ে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে অংশ নিচ্ছে 12,70,583 শিক্ষার্থী। এবারই প্রথম সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। তবে 5 লাখ নিয়মিত শিক্ষার্থী এবার পরীক্ষার হলে বসা থেকে বিরত। মোট পরীক্ষার্থীর প্রায় 44%ই
ফর্ম পূরণ করেননি। এর মধ্যে বেশি ছিটকে পড়ার ঘটনা ঘটেছে কারিগরি শিক্ষা বোর্ডে, যেখানে 1,65,000 শিক্ষার্থীর মধ্যে ফর্ম পূরণ করেননি 90,345 জন। সাধারণ শিক্ষা বোর্ডে নিয়মিত পরীক্ষার্থীর 33.04% এবং মাদ্রাসা বোর্ডের 44.07% শিক্ষার্থী পরীক্ষার বাইরে। এছাড়া ফর্ম পূরণ সত্ত্বেও অসংখ্য পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না। শিক্ষা বোর্ডগুলোর তথ্য বিশ্লেষণে এমন উদ্বেগজনক চিত্র মেলায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিশেষজ্ঞদের মতে বর্তমান শিক্ষা পদ্ধতির প্রতি অনীহা, বাল্যবিবাহ সহ আর্থসামাজিক চ্যালেঞ্জেই পরীক্ষা বিমুখ শিক্ষার্থীরা। ঝরে পড়া শিক্ষার্থীর যে সংখ্যা বা পরিসংখ্যান আমরা দেখতে পাই, সেগুলো রীতিমতো উদ্বেগজনক। একটা পর্যায়ে যে এই আর্থিক সংকটের জন্য লেখাপড়া থেকে বিযুক্ত হয়ে যান। শিক্ষা পদ্ধতির ব্যাপারেও আমাদের শিক্ষার্থীদের একটা অনীহা আছে। বাংলাদেশের পড়াশোনা হলো একেবারেই মনোটোনাস, একটা মুখস্থ নির্ভর, ফলাফল নির্ভর একটা পরীক্ষা। ফলে একজন শিক্ষার্থী যখন একটা বিষয়ে পড়াশোনা করে, অনেকেই এই আগ্রহটাও হারিয়ে ফেলে। সংকট উত্তরণে শিক্ষা খাতে কাঠামোগত পরিবর্তন এবং গ্রামীণ দরিদ্র শিক্ষার্থীদের প্রণোদনা দেয়া সহ কার্যকর কর্মকৌশল প্রণয়নের তাগিদ এই শিক্ষাবিদের। শিক্ষা যে বর্তমান ব্যবস্থাপনাটি আছে, সেই ব্যবস্থাপনার কিছু কাঠামোগত, পদ্ধতিগত এগুলোর কিছু পরিবর্তন করা দরকার, যেন শিক্ষার্থীরা লেখাপড়াটা তারা আনন্দের সাথে, পরীক্ষা ভীতি থেকে তারা যেন বের হয়। প্রান্তিক জনগোষ্ঠীর যারা শিক্ষার্থী আছে, সেই জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে প্রণোদনা, তাহলে ড্রপ আউট কমবে। অসম শিক্ষা ব্যবস্থার কারণেই পরীক্ষার্থী ঝরে পড়ছে বলে মনে করেন খোদ শিক্ষামন্ত্রী। এ সমস্যার টেকসই সমাধানে নীতি নির্ধারণী পর্যায়ে কাজ চলছে বলে জানান তিনি। আমরা কারেক্টলি অ্যানালাইসিস করছি, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি। 98%, 97% পাস করে ফেলতো, আবার পরীক্ষা যখন সঠিকভাবে না হয় দেখা গেল 60-তে চলে আসছে। এই যে অসমভাবে শিক্ষা ব্যবস্থা ছিল, সেগুলিকে আমরা সমতা আনার জন্য কাজ করছি। 2028 সালের মধ্যে মাদ্রাসা ও কারিগরির সাধারণ বিষয় সহ সব শ্রেণীর কারিকুলাম ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। আমাদের মাননীয় প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইনি জটিলতায় দীর্ঘদিন শূন্য থাকা প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এতে শিক্ষা ব্যবস্থা শৃঙ্খলায় ফিরবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। শিক্ষামন্ত্রী জানান, শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক স্কুলেও শিক্ষক সংকট কাটাতে নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার। 2013 সাল থেকে দেশের 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল। দীর্ঘদিনের আইনি জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটাতে প্রধান শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার শুনানি করতে উদ্যোগী হয় বিএনপি সরকার। বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা করলেন আপিল বিভাগ। আটকে থাকা নিয়োগের বাধা কাটাতে 32,000 শিক্ষকের পক্ষে রায় দেন আপিল বিভাগ। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, আদালতের রায়ে দীর্ঘদিনের অচলাবস্থা ও আইনি বাধা দূর হয়েছে। বলেন, এতে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সরকার যে বিধিমালা করেছিল 2013 সালে, সেই বিধিমালা মোতাবেক এবং সরকারি চাকরি মোতাবেক এখন এই সমস্ত শূন্য পদে প্রধান শিক্ষক এবং যে আইনি বাধা ছিল, সেই বাধাটি অপসারিত হয়ে গেল চূড়ান্তভাবে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বলতে পারি, মন্ত্রণালয় আপিলের বিভাগের আজকের আদেশের পরে তারা তাৎক্ষণিকভাবে এই কার্যক্রম শুরু করতে পারবে, তার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকবে না। শিক্ষামন্ত্রী জানান, মামলা নিষ্পত্তি হওয়ায় 36,000-এর বেশি প্রধান শিক্ষকের পদোন্নতি এবং 38,000-এর বেশি শিক্ষক নিয়োগ দেয়া যাবে। আমরা এই প্রাথমিক স্কুলে এই 14,000, 14,500 আমরা নিয়ে নিচ্ছি, আরও 38,000 শিক্ষক আমরা নিতে পারবো। এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। আরও কিছু মামলা হয়েছে, আমার প্রায় 30,000-এর মতো মামলা রয়েছে, সেগুলি একটা একটা করে আমরা শেষ করছি। শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক স্কুলেও শিক্ষক সংকট কাটাতে দ্রুত নিয়োগ চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শুধু আমাদের প্রাইমারি এডুকেশনে নয়, আমাদের সেকেন্ডারি এডুকেশনে কলেজগুলোতে 4,000 শিক্ষকের শর্টেজ রয়েছে। এটা 4 মাসে হয়নি। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমে 1,528 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিকেলে সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান,
সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে। তিনি বলেন, সৌদি সিপির দাম কমানোয় দেশের বাজারে দাম কমেছে, তবে হরমুজের উত্তেজনা পুরোপুরি থামেনি বলে এখনও জাহাজ ভাড়া বাড়তি জানিয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, জাহাজ ভাড়া কমলে দাম আরও কমানো সম্ভব হতো। এদিকে বিক্রেতারা নতুন দামে এলপি গ্যাস বিক্রয়ের প্রতিশ্রুতি দিলেও দাম কমানোর সিদ্ধান্ত কার্যকর হবে কি না তা নিয়ে সন্দিহান গ্রাহক। বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম, কিন্তু কেটে নেওয়া হচ্ছে আগের তুলনায় দ্বিগুণ 3 গুণেরও বেশি টাকা। এতে বড় আর্থিক ক্ষতিতে পড়ছেন অসংখ্য গ্রাহক। এটিকে নিছক কারিগরি ত্রুটি নয়, বরং বিদ্যুৎ সংস্থাগুলোর আর্থিক অনিয়ম হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আর বিদ্যুৎ বিভাগ বলছে, অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশনা দেওয়া হয়েছে বিতরণ কোম্পানিগুলোকে। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় ফারুক ভাই রবিনের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সিজার রহমান গত 5 বছর আছেন একই বাসায়। সাধারণত 1,500 থেকে 2,000 টাকায় সীমিত থাকে মাসের বিদ্যুৎ খরচ, কিন্তু জুনে এক লাফে তা অস্বাভাবিক হারে বেড়েছে কয়েক গুণ। এটা টোটালি একটা ভুতুরে ব্যাপার মনে হচ্ছে, যেটা একেবারে অস্বাভাবিক। এটা কখনোই হয় না, স্বাভাবিকের তুলনায় 3-4 গুণ বেশি। অলরেডি আমরা রিচার্জ করে ফেলেছি, জাস্ট 15 দিনে আমরা 6,500 করেছি, আর তার আগে তো যেটা করেছি অলমোস্ট 8-9 হাজার টাকার মতো আমাদের এই 1 মাসে করা হয়ে গেছে। সাবেক সরকারি কর্মকর্তা লতিফ বক্সির অভিজ্ঞতাটা আরও তিক্ত। প্রিপেড মিটার রিচার্জের 3 দিনের মধ্যে নজিরবিহীনভাবে কেটে নেওয়া হয়েছে 7,000 টাকার বেশি। 28 তারিখে আমি 8,000 টাকা রিচার্জ করলাম, 28, 29, আজকে হলো 30, আজকে আমার ব্যালেন্স হলো 961 টাকা। কিভাবে সম্ভব? অ্যাভারেজ আমার প্রতি মাসে প্লাস মাইনাস 5,000 টাকায় হয়ে যায়, কিন্তু আমার এই মাসে যেভাবে হয়েছে এটা মানে অবিশ্বাস্য। কমপ্লেন করলে বলে আমাদের কিছু করার নাই। রাজধানীতে এমন অভিযোগ অগণিত গ্রাহকের। জুন থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বটে, তবে যে হারে টাকা কাটা হচ্ছে তা একেবারে অস্বাভাবিক। বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম থাকলেও জুনে এসে বিল গুনতে হচ্ছে আগের তুলনায় দ্বিগুণ 3 গুণেরও বেশি। এরকম ভাবে তো কোনো সময় কাটে নাই, টাকা ভরতেছি টাকা চলে যাচ্ছে, কেন কাটতেছে এটা কোনো সদুত্তর তারা দিতে পারতেছে না। এখন বিদ্যুতের দাম বাড়লে তাই বলে কি একদিনে 300, 400, 500 টাকা করে একটা ঘরের বিদ্যুৎ চার্জ করে? 1,000 টাকা 1 মাসে উপরে যেত, কিন্তু এখন আমার 2,000 টাকা 1 মাস যায় নাই। গত মাসে যে ব্যবহার ছিল আমার এই মাসে সেম ব্যবহারই আছে, কিন্তু আমার গত মাসে ছিল আমার 1,500 টাকা ছিল, এখন আমার হয়ে গেল 4,000 টাকা। তাহলে তো অস্বাভাবিক মনে হবেই। এরকম ভাবে হইলো তো আমরা চলতে পারতেছি না, আমাকে 8 থেকে কারেন্টের বিলই বেশি যেতে আছে। অস্বাভাবিক হারের এই বিদ্যুৎ বিল বিতরণ সংস্থাগুলোর আর্থিক অনিয়মের কৌশল বলে অভিযোগ কারো কারো। গ্রাহকদের প্রতি বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো কতটা দায়বদ্ধ তা নিয়ে প্রশ্ন আছে কম বেশি। অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়া সহ হর হামেশাই গ্রাহক ভোগান্তির যেসব অভিযোগ সামনে আসছে তা নিয়ন্ত্রণে বিতরণ কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এরা এত বেশি চালাক হয়ে গেছে, ম্যানুয়ালি আগে যে চুরি করতো এখন ডিজিটালি এটা করছে। নোবডি ইজ অ্যাকাউন্টেবল, তাই তো হচ্ছে। কোনো এই ডিজিটাল মিটারের রং প্রোগ্রাম যদি থেকে থাকে অথবা এই ওভার রিডিংয়ের যদি যে জিনিসটা হচ্ছে, এটার জন্য কোনো অফিসারের তো চাকরি যায় নাই, কোনো লাইনম্যান তো শোকজ হয় নাই, কারোই তো কিছু হয় নাই। তো না হলে এটা শাস্তিটা কার হবে? স্টেট মিনিস্টার আছে এখানে, একটা ফুল মিনিস্টার আছে। বিদ্যুৎ বিভাগ অবশ্য বলছে, অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। অলরেডি আমরা সব ইউটিলিটিকে বলে দিয়েছি এই বিষয়গুলো সর্বোচ্চ সতর্কতা দিয়ে দেখতে, কোনো গ্রাহকের যদি কোনো হয়রানি হয় তাদেরকে প্রপারলি অ্যাটেন্ড করতে। গ্রাহকদের বিদ্যুৎ অফিসে গিয়ে সরাসরি কিংবা হটলাইনে অভিযোগ জানানোর অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি ছিল প্রধান প্রতিপাদ্য। সচিবালয়ে নজরুল বর্ষ উদ্বোধন করে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নজরুলের শিক্ষা ধারণ করে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে তার সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। নজরুলের উদ্দীপন সঙ্গীত স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল। একদিকে রচনা করেছেন সাম্যের গান, অন্যদিকে নিপীড়ন, অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে লিখেছেন অবিস্মরণীয় বিদ্রোহী কবিতা। দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলাম স্মরণে 25 মে থেকে শুরু হয়েছে নজরুল বর্ষ। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি পরিবারের সদস্য ছাড়াও শিল্পী গবেষকদের উপস্থিতিতে সঞ্চালনা করেন খোদ সরকার প্রধান। যে গান দিয়ে তিনি বিশ্ব জয় করেছেন, বাঙালির মন জয় করেছিলেন এক সময়,
সেই গান কিন্তু আজও আমরা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে পাই। পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার যত রকমের উপাদান আছে সমস্ত তার গানে, কথায়, কবিতায় উল্লেখ করা হয়েছে। সঙ্গীত শিক্ষক যারা এদেরকে বাতিল করা হয়েছিল সেটা যেন আবার একটু উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দেশের সব আন্দোলন সংগ্রামে নজরুলের সৃষ্টি প্রধান প্রতিপাদ্য বলেন তারেক রহমান। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস, তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। প্রযুক্তির বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে কাজী নজরুলের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে আশার আলোকবর্তিকা হয়ে উঠতে পারে বলে সবাইকে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোকবর্তিকা নিয়ে হয়ে উঠতে পারে। কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার চিন্তা দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন, প্রজন্ম থেকে প্রজন্মতরে। নজরুলের শিক্ষা ধারণ করে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের মন হিসেবেও উল্লেখ করেন তারেক রহমান। দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সিনিয়র জুনিয়র বিরোধের জেরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, ভোলায় গুরুতর আহত আরো 2, খুনের প্রতিবাদে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। যে কোনো দেশের হস্তক্ষেপ নিয়ে বাংলাদেশ আপত্তি জানালে চীন পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। ঢাকা বেইজিং সমঝোতা সই হয় তিস্তা প্রকল্পে বাংলাদেশকে বেইজিং সহায়তা দেবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশ চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে দাবি করেছে বেইজিং। বৃহস্পতিবার সকালে সফর নিয়ে রাজধানীর চীন দূতাবাস সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশের নিজস্ব প্রকল্প। জানান, এর টেকসই বাস্তবায়নে বৈজ্ঞানিক সম্ভাব্যতা সমীক্ষায় সরাসরি সহযোগিতা করবে চীন সরকার। অতীতে কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল জানিয়ে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সরকারের মাধ্যমে তিস্তা প্রকল্পে কাজ করবে চীনের বিশেষজ্ঞরা। Now the roadmap is started here. The G2G cooperation will start from the expert group, the joint feasibility study. বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরকে আঞ্চলিক সংযোগের নতুন সুযোগ হিসেবে বর্ণনা করেন ইয়াওয়েন। ভবিষ্যতে ভারত সহ যে কোনো দেশ এই উদ্যোগে যুক্ত হতে চাইলে চীন তাকে স্বাগত জানাবে বলেও জানান তিনি। It's not end of the game. We are open. We welcome the other countries if they're ready. Definitely, we are open. Well, but it's up to them to make decision whether they want part of it or they are wait and see. But anyway, China determined to proceed with Bangladesh, Myanmar to build this economic corridor. দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ এবং সম্ভাব্য 2+2 সংলাপ চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকারের প্রতি চীনের সমর্থন রয়েছে। Now faced by Bangladesh. So the message is very clear conveyed to Bangladesh that, China support Bangladesh to object any foreign intervention. গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ GDI, মোংলা বন্দর আধুনিকায়ন, চট্টগ্রাম অর্থনৈতিক ও শিল্পায়ন, কৃষি, গণমাধ্যম, কারিগরি শিক্ষা এবং সবুজ উন্নয়ন সহ প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেন ইয়াওয়েন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মোকাবেলায় পরীক্ষার কিট সহ চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংখ্যা বাড়লে মোবাইল হাসপাতালে চিকিৎসার আশ্বাস দেন তিনি। সকালে ঢাকা মেডিকেলে তিনি জানান, সংক্রমণ ঠেকাতে পুরোপুরি সুস্থ না হলে হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন না কোনো রোগী।
মৌসুমের শুরুতেই ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। এবছর সর্বোচ্চ রোগী ও মৃত্যু হয়েছে জুন মাসে। বিশেষজ্ঞদের আশঙ্কা এই সংখ্যা সামনের সময়গুলোতে আরও বাড়তে পারে। বুকের ছটফটানি, মেডিকেলে ভর্তি হওয়ার পর ডাক্তার বলছে আমার ডেঙ্গু। রাত্রে 3টা বাজে খিঁচুনি উঠছে, 6টা পর্যন্ত ছিল। তারপরে 2 দিন পরে এখানে আসছে। 8 দিন আগে থেকে জ্বর আসে, আবার থেমে যায়, তাহলে আবার ডাক্তারের কাছে দেখাইলে আবার জ্বরটা সেরা আসে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, ডেঙ্গু পরীক্ষার কিট সহ সব ধরনের চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুত আছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে রোগীদের ছাড় না দেওয়ার নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী। পর্যাপ্ত পরিমাণে কিট আমাদের হাতে অলরেডি রয়েছে এবং 30 তারিখ পর্যন্ত ওই যে রিয়েজেন্ট আসতেই থাকবে। একটা রিয়েজেন্টের আমাদের কোথাও কোনো অভাব হবে না ইনশাল্লাহ। কোনো রোগী 100% ডাক্তাররা নিশ্চিত না হওয়া পর্যন্ত হসপিটাল থেকে আমরা রিলিজ হতে দেব না। এছাড়া ডেঙ্গু মোকাবেলায় উপজেলা পর্যায়েও কাজ করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সংখ্যা বাড়লে ফিল্ড হাসপাতাল করে চিকিৎসা দেওয়া হবে। প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছি, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। যদি আধিক্য হেতু রোগীর যদি হসপিটালে জায়গা না করতে পারি, ডিসিসি নর্থ হসপিটালে বিশাল জায়গা আছে আমাদের, এবং মাঠে ফিল্ড হসপিটাল করে ফ্লোর উঁচা করে আমরা পর্যাপ্তভাবে রোগীদের সেবা দেব। এদিন আরও নিখুঁতভাবে ক্যান্সার শনাক্তকরণে ঢাকা মেডিকেলের প্যাথোলজিতে যোগ করা হয় একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, 10 জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোলায় সিনিয়র জুনিয়র বিরোধের জেরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন 2 জন শিক্ষার্থী। দুপুরে লালমোহন পৌরসভায় 5 নম্বর ওয়ার্ডের সেলিম চেয়ারম্যানের বাড়ির সামনে সিনিয়র জুনিয়র বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই নিহত হন কলেজ ছাত্র ইব্রাহিম খলিল নয়ন। এ সময় নয়নকে বাঁচাতে গিয়ে আরও 2 জন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেলে পাঠানো হয়। এদিকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 45 কোটি টাকা মূল্যের 160টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সকালে দুবাই থেকে ঢাকায় ফেরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে বারগুলো জব্দ করা হয়। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউস। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় 19 কেজি ওজনের 160টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে BG-148 ফ্লাইট। এর আগেই খবর মেলে উড়োজাহাজটিতে রয়েছে চোরাচালান চক্রের বিপুল পরিমাণ স্বর্ণ। বিমানটি অবতরণের পরপরই সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। পরে অ্যাভিয়েশন সিকিউরিটি, কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ, DGFI ও বিমান সিকিউরিটি যৌথভাবে কার্গো কম্পার্টমেন্টে শুরু করে তল্লাশি। এ সময় কার্গো হলে কালো কাপড় ও স্কচ টেপ মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় স্বর্ণের বারগুলো। কার্গো হোল্ডের অভ্যন্তরে 18.7 কেজি স্বর্ণের পরিমাণ আর 160টা স্বর্ণের বার উদ্ধার করা হয়। এটা হচ্ছে BG-148 ফ্লাইট। এটা দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করে। তো এটা যেখানে মালামাল রাখা হয় তার পাশে যে কার্গো হোল্ড থাকে সেটার প্যানেল খুলে এটা উদ্ধার করা হয় আর কি। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িতদের খোঁজ না মিললেও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কাস্টমস। মামলার প্রক্রিয়া চলমান আছে, তো এরপর এটা তদন্ত করলে এটার বের হবে আর কি, হয়তোবা কারা এটার সাথে জড়িত অধিকতর তদন্ত করলে বের হবে। যে কোনো চোরাচালান বন্ধে বিমানবন্দরের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সাগাইং অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যকার রক্তক্ষয়ী কোন্দলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং উপজেলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। যুদ্ধবিমান থেকে শহরের আশপাশের গ্রামগুলোতে মুহুর্মুহু বোমা ফেলেছে সেনারা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অন্তত 10টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানান বাসিন্দারা।
এদিকে জান্তা বিরোধী শিবিরের অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত হয়েছে সাগাইং অঞ্চলের মনিওয়া শহর। সমান্তরাল জাতীয় ঐক্য সরকার এনইউজির অনুগত পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এবং পিপলস সিকিউরিটি ফোর্স পিএসএফ এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় পিএসএফ ক্যাম্পগুলোতে পিডিএফ এর আকস্মিক অভিযানের পরই এই সংঘাতের সূত্রপাত। এমন চতুর্মুখী সহিংসতা ও জান্তা সরকারের বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন থেকে বাঁচতে দলে দলে দেশ ছাড়ছেন মিয়ানমারের নাগরিকরা। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম 4 মাসেই প্রায় 6,87,000 মিয়ানমার নাগরিক প্রতিবেশী থাইল্যান্ডে প্রবেশ করেছেন। মূলত জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি এড়ানো, নিরাপত্তা এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণেই এই ব্যাপক দেশত্যাগ। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান পরবর্তী সংঘাতে এ পর্যন্ত 1 লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ACLED। বিশ্লেষকদের মতে এটি বর্তমানে এশিয়ার অন্যতম প্রাণঘাতী সংঘাত, যেখানে প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সহিংসতার জেরে 37 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তীব্র খাদ্য সংকটে ভুগছেন প্রতি 5 জনের 1 জন, যার নেতিবাচক প্রভাব পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এই ম্যাচ ছাপিয়ে লড়াইটা 2 সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের। কানাডা টরন্টোর স্টেডিয়ামে ম্যাচ শুরু শুক্রবার ভোর 5টায়। দিনের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলজেরিয়া। গ্রুপ পর্বে খুব একটা ছন্দে ছিল না পর্তুগাল। DR কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের মাঝখানে উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে নকআউটে জায়গা করে নেয় সেলেকাওরা। তবে শেষ ম্যাচে রক্ষণভাগের দৃঢ়তা ফিরিয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ 32-এ পা রেখেছে পর্তুগিজরা। ক্রোয়েটদের বিপক্ষে আক্রমণের মূল ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো, সঙ্গে পেদ্রো নেতো ও হুয়াও ফেলিক্স। তারকা সমৃদ্ধ মাঝমাঠ জ্বলে উঠলেও ম্যাচটা নিজের করে নেবে পর্তুগিজরা। আগের ম্যাচগুলো ঘিরে সমর্থকদের হতাশা থাকলেও সেটিকে গুরুত্ব দিতে নারাজ পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ। এখন আমাদের পুরো স্কোয়াড ক্ষুধার্ত, প্রস্তুত এবং এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছে। শুরুর একাদশ হোক বা বেঞ্চ, প্রতিটি খেলোয়াড় দলকে সাহায্য করতে প্রস্তুত। অন্যদিকে শুরুটা হারে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্রোয়েশিয়া। ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পানামা ও ঘানাকে হারিয়ে নকআউটে উঠে এসেছে 2018 বিশ্বকাপের রানার্স আপরা। মাঝমাঠে এখনও লুকা মদ্রিচের জাদু, সঙ্গে মাতেও কোভাচিচ, মার্টিন বাতুরিনা ও আন্টে বুদিমিরদের নিয়েই পর্তুগালের রক্ষণ ভাঙার পরিকল্পনা কোচ জ্লাতকো দালিচের। কোনো বড় টুর্নামেন্টে ক্রোয়েশিয়া কখনোই পর্তুগালের বিপক্ষে জয় পায়নি, তাই কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা আমাদের জানা আছে। উভয় দলের মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, তবে আমাদের ভুলগুলো যথাসম্ভব কমিয়ে আনতে হবে। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য 2 অধিনায়ক। রিয়াল মাদ্রিদে 6 বছর একসঙ্গে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। বিশ্বমঞ্চে হয়তো শেষবারের মতো একে অপরের বিপক্ষে নামতে যাচ্ছেন এই 2 কিংবদন্তি। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অভিন্ন প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ। এবার ফর্ম পূরণ করেনি প্রায় 5.5 লাখ। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল 350 টাকা। নতুন দর 1528। বিদ্যুতের ব্যবহার একই থাকলেও 2-3 গুণ বাড়তি বিল, আর্থিক ক্ষতিতে গ্রাহকরা। এবং জাতীয় কবির হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টির প্রধান অনুপ্রেরণা। নজরুল বর্ষ উদ্বোধন করে প্রধানমন্ত্রী। সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান। এই ছিল বিকেল 5টার সময় সংবাদের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এবার যাচ্ছে বিশ্বকাপ নিয়ে সময়ের বিশেষ আয়োজন কর্নার লাইনে।